চলো তাহলে। অঞ্জনা, অঞ্জনা, হ্যাঁ, শুনছি। তো বললাম যে আবেশः গ্রামম গচ্ছতি। ঠিক আছে, কি বললাম? ক্লিয়ার আসছে। আবেশः, আবেশः গ্রামম গচ্ছতি, এই হুম, বাক্যেতে কর্তাকে। যে গ্রামে যাচ্ছে সে। কে সেটা? আমি তো বাক্যটা বলেছি, ভবেশः গ্রামম গচ্ছতি, ভবেশः গ্রামম গচ্ছতি, এখানে কর্তাকে। অঞ্জনা, আমি জিজ্ঞেস করছি তো নাকি? হ্যাঁ, হ্যাঁ। অদেশঃ গ্রামং গচ্ছতি, এখানে অর্থ হচ্ছে যে অদেশঃ, যেহেতু হয়েছে, সে নিজে গ্রামে যাচ্ছে। আর কর্ম নিজে গ্রাম, গ্রামে যাচ্ছে। গ্রাম, হ্যাঁ, আর গচ্ছতি ক্রিয়া। আমার প্রশ্ন ওখানে নয়, আমার প্রশ্ন হচ্ছে ভবেশः পদে কোন বিভক্তি হয়েছে? উম, আর মিউট করছো কেন? এটা আবার ভাবার কি আছে? প্রথমা বিভক্তি। প্রশ্নটা এর পরে, প্রথমা বিভক্তিটা কোন অর্থে? ভবেশः এ প্রথমা বিভক্তি কোন অর্থে হয়? भवेशः अत्र प्रथमः कस्मिन् अर्थे? কোন অর্থে? মনিকা, মনিকা। এটা কোন অর্থে মানে এটা তো কর্তৃকারক হয়েছে, কর্তৃকারক প্রথমা বিভক্তি। মানে উম, প্রাতিপদিকার্থে প্রথমা বিভক্তি হয়, তো সেটাই হবে নাকি? মানে আমাকে জিজ্ঞাসা করছেন, উত্তর দিচ্ছে। না, আমি উত্তরই দিচ্ছি। মানে আমার সেটাই মনে হচ্ছে যে প্রথমা বিভক্তি তো প্রথমা তো প্রাতিপদিকার্থেই হয়। আমরা জানি প্রাতিপদিকার্থে প্রথম মানে এরকম। তো সেটা সেই সূত্রটাই হবে হয়তো। এটা আমি বলছি, এবার সঠিক কিনা আমি ঠিক বুঝতে পারছি না। তাহলে আমি এত তাহলে আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে তাহলে কি বকলাম আমি? তুমি তো দুটো ক্লাসেই ছিল, রেকর্ড দেওয়া হয়। মানে তোমার এখনো যদি মনে হচ্ছে যে না আমি ঠিক বলছি না ভুল বলছি, তুমি শিওর নও, তাহলে আমার বকাটা না, ফালতু হয়ে গেল। আমি প্রথমা বিভক্তির প্রাতিপদিকার্থেই হবে। শিওর হয়েই বলছি। স্মৃতি কোন অর্থে? স্মৃতি, প্রাতিপদিক অর্থে। হুম। মনিকা, হ্যাঁ দাদা। সময় করে ক্লাসের রেকর্ডিং গুলো শুনবে, ঠিক আছে? হয়তো পরিবারের চাপ আছে, বিভিন্ন অ্যাজ এ হাউস ওয়াইফ অনেক কাজ সামলাতে হয়। মানে 2 মাস 2.5 মাস যে একটা লক্ষ্য নিয়ে নেমেছো, সেটা একটু হলেও চেষ্টা করো, ঠিক আছে? আমি তো তোমাদেরকে পড়িয়েছি কিছুদিন আগেই, স্টুডেন্ট হিসেবে কেউই খারাপ নও। হয় যখন পড়িয়েছি তখন ক্লাসে ছিলে না, অন্য কোথাও মন ছিল, যাই হোক। ঠিক আছে। হুম, এটা গেল। যদি বলা হয় যে সুজাতা,
সুজাতা, হ্যাঁ স্যার। উত্তর। उत्तर क्विक। च इत्यत्र का विभक्तिः अस्ति, कस्मिन् अर्थे च सा विभक्तिः विधीयते। হুম, স্যার বুঝতে পারছি না। বুঝতে পারছো না? প্রাতিপদিক অর্থে ওটা হবে অলিঙ্গক কেন? শব্দ যেহেতু চ। কেন অলিঙ্গক শব্দ? অলিঙ্গক শব্দ কোনগুলো হয়? যেগুলো অব্যয় পদ যেগুলো সেগুলো অলিঙ্গক যেগুলো শব্দ। অব্যয় অলিঙ্গক পদ, একদম খুব সুন্দর অ্যান্সার। যেগুলো অব্যয় পদ তাদের কোনো লিঙ্গ হয় না। যেগুলো অব্যয় পদ তাদের কোনো লিঙ্গ হয় না। চ একটা অব্যয় পদ, তাই চয় হচ্ছে, চ হলো অলিঙ্গক শব্দ। আর অলিঙ্গক শব্দের উত্তর যে প্রথমা বিভক্তি সেটা প্রাতিপদিকার্থ মাত্রেই হয়। সুজাতা, স্যার আমি দেখতে পাচ্ছিলাম না আসলে, মানে আমি দেখতেই পাইনি, চশমা পরিনি দিয়ে বুঝতে পারছিলাম না। এতটা ডিমোশন হয়ে চোখের? হুম, আসলে আমি একটু সবজি কাটছিলাম তো দিয়ে। ঠিক নয়। সৌমেন, আগে এই সৌমেনই তো নাকি? হ্যাঁ সৌমেনই হবে। সৌমেন, সৌমেন, শুনতে পারছো? যাই হোক, শোনা যাচ্ছে না হয়তো। মনিকাটা বলতে পারবে? মনিকা, কৃষ্ণः इति पदं विशेषणवाचकं चेत् अत्र प्रथमा कस्मिन् अर्थे? মনিকা, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ 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 শুনতে পাচ্ছি। হ্যাঁ, কৃষ্ণः इति पदं विशेषणवाचकं चेत् अत्र प्रथमा कस्मिन् হুম, अर्थे? পারবে? আমার তো মনে হচ্ছে প্রাতিপদিক আসলেই হবে। আগের দিনের ফার্স্ট ক্লাসটা ছিলাম না তো, দেখাও হয়নি। হুম, অঞ্জনা, কোন অর্থে হবে অঞ্জনা? উম, এটা প্রথমা বিভক্তি তো হবে, কিন্তু এটা মনে হচ্ছে লিঙ্গমাত্র লিঙ্গমাত্রাধিক্য একদম, লিঙ্গমাত্রাধিক হবে। লিঙ্গমাত্রাধিক্যে। হ্যাঁ। লিঙ্গমাত্রাধিক্যে। লিঙ্গমাত্রাধিক্যে, ঠিক আছে। কারণ কৃষ্ণ পদটা যদি ভগবান পর হয়, মানে ভগবত পর যে কৃষ্ণ পদ সেটা হচ্ছে প্রাতিপদিকার্থ মাত্রা হবে। আর কৃষ্ণ এই পদরে যদি বিশেষণবাচক হয় তাহলে সেটা লিঙ্গমাত্রাধিক্যে হবে। নিবেদিতা, নিবেদিতা, দাদা আমি না ক্লাসে আছি, বাচ্চাদের ক্লাস নিচ্ছি, তো আমি গিয়ে বলছি। হ্যাঁ, হুম, বুঝতে পেরেছি। ক্লাসরুমে আছি। তুমি করাও, আমি গিয়ে বুঝতে পেরেছি। করছি।
আমরা এটা আগের দিন দেখেছিলাম। সূত্রার্থ কি? কর্তা ক্রিয়ার দ্বারা তাকে কর্ম বলে। কর্তা ক্রিয়ার দ্বারা যাকে অতিশয় রূপে পেতে ইচ্ছা করে তাকে কর্ম বলে। ঠিক আছে, আমরা দেখেছি এগুলো। উদাহরণ হচ্ছে কি, ধরো বললাম যে বালকঃ অন্নম খাদতি। এখানে কর্তা কে? বালক। সেই বালকটি খাদন ক্রিয়ার দ্বারা অতিশয় রূপে অন্নকে পেতে চাইছে, তাই অন্ন হলো এখানে কর্ম। বোঝা গেল? অন্ন হলো এখানে কর্ম। এবং কর্মে কোন বিভক্তি হয় আমরা জানি। কর্মে কোন বিভক্তি হয়? কর্মে কোন বিভক্তি হয়? উত্তর কি? স্মৃতি। কর্মে কোন বিভক্তি হয়? দ্বিতীয় বিভক্তি। অনুক্ত কর্মে দ্বিতীয় বিভক্তি। আমি জিজ্ঞাসা করছি কর্মে কোন বিভক্তি হয়, জাস্ট এই দ্বিতীয় প্রশ্নটার বিভক্তি। কর্মে দ্বিতীয় হয়, কর্মে প্রথম হয় না? হ্যাঁ, উক্ত কর্মে প্রথম হয়, অনুক্ত কর্মে দ্বিতীয় বিভক্তি। তার মানে তোমাকে বলতে হতো যে কর্মে প্রথমা এবং দ্বিতীয়া দুটো বিভক্তিই হয়। প্রথম হয়। কর্মে প্রথমা এবং দ্বিতীয়া দুটো বিভক্তিই হয়। ঠিক আছে, কর্ম যখন উক্ত হবে তখন প্রথমা হবে, কর্ম যখন অনুক্ত হবে তখন দেখো অনুক্ত কর্মে দ্বিতীয় বিভক্তি হয়। ঠিক আছে, অনুক্ত কর্ম কিভাবে উক্ত হয় সেটা আগের দিন দেখিয়েছিলাম। যদি কর্ম যদি উক্ত হয় সেখানে প্রথমা হবে, কর্ম অনুক্ত হলে দ্বিতীয় হবে। তাই ওই যে অনুক্ত কর্মে দ্বিতীয় বিভক্তি। যেমন এখন বলছে যে দেখো উদাহরণ আছে যে হরিম ভজতি, ভক্ত হরিম ভজতি। এখানে ভজতি ভজতি এই ভজতি ক্রিয়ার দ্বারা ভক্ত এটা উক্ত হয়েছে। ভজতি ক্রিয়ার দ্বারা ভক্ত উক্ত হয়েছে। উক্ত ভক্ত উক্ত হওয়ার ফলে, ঠিক আছে, ভক্ত উক্ত হওয়ার ফলে সেখানে প্রথম হবে, যেটা উক্ত হবে তাতে প্রথম হবে, যেটা উক্ত হবে সেটা প্রথম হবে। আর যেটা উক্ত হবে তাতে প্রথম হবে, আর যেটা উক্ত হবে না
আর যেটা উক্ত হবে না তাতে অন্যান্য বিভক্তি হবে। ঠিক আছে, উক্ত না হলে অন্যান্য বিভক্তি হবে, এই হচ্ছে বিষয়। দেখো তাহলে কি হলো, তাহলে এখানে ভজতি ক্রিয়ার দ্বারা ভক্ত উক্ত হওয়ায় তাতে প্রথমা বিভক্তি হয়েছে এবং হরিপদটি অনুক্ত হওয়ায় সেখানে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। ঠিক আছে, মানে হরিপদটা হচ্ছে ভক্ত ভজন ক্রিয়ার মাধ্যমে কাকে পেতে চাইছে? হরিকে। ভক্ত ভজন ক্রিয়ার মাধ্যমে কাকে পেতে চাইছে? হরিকে। তাই হরি হচ্ছে কর্ম, হরি এখানে কর্ম, এবং একই সঙ্গে হরি কর্ম কিরকম কর্ম? অনুক্ত কর্ম। কেন অনুক্ত কর্ম? না ভজতি ক্রিয়ার মাধ্যমে ভক্ত উক্ত হয়েছে, ভজতি ক্রিয়ার মাধ্যমে ভক্ত উক্ত হয়েছে, আর হরি অনুক্ত হয়েছে, তাই অনুক্ত কর্মে দ্বিতীয়া। দেখো পরবর্তী, এখন প্রশ্ন, উক্ত হয় কিসের দ্বারা? উক্ত হয় কিসের দ্বারা? প্রশ্ন। ঠিক আছে, উক্ত বা অভিহিত হয় কিসের দ্বারা? উক্ত হচ্ছে উত্তর অভিধানঞ্চ প্রায়েণ তিং কৃত তদ্ধিত সমাসৈঃ। অভিধানঞ্চ প্রায়েণ তিং কৃত তদ্ধিত সমাসৈঃ। এই দেখো এই যে লাইনটা, অভিধানঞ্চ প্রায়েণ তিং কৃত তদ্ধিত সমাসৈঃ। দেখো এখানে কি বলছে? অনুক্তে কর্মণি দ্বিতীয়া। ঠিক আছে, মানে অনুক্ত মানে অনভিহিত, উক্ত উক্ত মানে হচ্ছে অভিহিত, উক্ত মানে হচ্ছে অভিহিত। ঠিক আছে, উক্ত মানে অভিহিত, আর অনুক্ত মানে হচ্ছে অনভিহিত। অনুক্ত মানে হচ্ছে অনভিহিত। ঠিক আছে, তাই দেখো পরেরটাই বলছে যে অভিহিতে তু, অভিহিতে তু কর্মণি, মানে কর্ম যদি অভিহিত হয় মানে উক্ত হয়, তাহলে প্রাতিপদিকার্থ মাত্রে ইতি প্রথমা, মানে প্রথমা এব। কর্ম যদি উক্ত হয়, কর্ম যদি উক্ত হয় সেখানে প্রাতিপদিকার্থ মাত্রে প্রথমাই হবে, মানে কর্ম উক্ত হলে প্রথমা, অনুক্ত হলে দ্বিতীয়া। এই হচ্ছে বিষয়, কর্ম উক্ত হলে প্রথমা আর অনুক্ত হলে দ্বিতীয়া। পরবর্তী, এখন এই যে তিন কৃত তদ্ধিত সমাসৈঃ এর মানে কি? যে অভিধানঞ্চ মানে কি? অভিধান মানে এখানে উক্ত, মানে উক্ত হয় কিভাবে? না তিঙের দ্বারা
কৃতের দ্বারা, তদ্ধিত এবং সমাসের দ্বারা। ঠিক আছে, অর্থাৎ উক্ত হয় তিং প্রত্যয়ের দ্বারা, কৃত প্রত্যয়ের দ্বারা, তদ্ধিত প্রত্যয়ের দ্বারা এবং সমাসের দ্বারা। ঠিক আছে, সমাসের দ্বারা উক্ত হয় এবং যেখানে যেখানে উক্ত হবে সেখানে সেখানে প্রথমা হবে। এই হচ্ছে বিষয়। দেখো, যদি বলা হয় যে, আমি জাস্ট একটা করে উদাহরণ দিচ্ছি, তিঙের উদাহরণ। ঠিক আছে, ওই যে ভক্ত হরিম ভজতি, মানে যেগুলো মূল ক্রিয়াপদ, মানে ভজতি, খাদতি, পঠতি, গচ্ছতি, জানবে সেগুলো তিং প্রত্যয়ের দ্বারা উক্ত হয়। মানে এই যে তি আছে না, তি, এই তিটা তো অ্যাকচুয়ালি তিং প্রত্যয়, তিটা তো অ্যাকচুয়ালি তিং প্রত্যয়, তাই না? তিপ্তস্য সিপ্তস্থমেব স্মস্ততম ঝথসতম এবং মহিং, এই যে 18টা তিং প্রত্যয়, তার মধ্যে তি তো একটা, তিটা হচ্ছে তিং। সেই তিঙের দ্বারা ভক্ত এখানে উক্ত হয়েছে, তাই বলছে যে তিং প্রত্যয়ের দ্বারা উক্ত হয়, তিং প্রত্যয়ের দ্বারা উক্ত হয়। ঠিক আছে, দ্বিতীয় কি, তিং কৃত। কৃত হচ্ছে লক্ষ্মিয়া সেবিতঃ হরিঃ। এখানেও ধরো দেখো, হরিপদে প্রথমা হয়েছে, এখানে হরিপদে প্রথমা হয়েছে, তার মানে হরিটা উক্ত হয়েছে। হরিপদে প্রথমা হয়েছে, তার মানে হরিটা উক্ত হয়েছে, তাই তো? হরিপদে প্রথমা হয়েছে, তার মানে হরিটা উক্ত হয়েছে। ঠিক আছে, হরি উক্ত হয়েছে, তা কি বললাম, যে হরিপদে প্রথমা হয়েছে, তার মানে হরি উক্ত হয়েছে। তাহলে উক্ত হলো কি করে এখানে, কিসের দ্বারা উক্ত হলো? এই যে সেব ধাতুর সঙ্গে ত প্রত্যয়, সেব ধাতুর সঙ্গে ত প্রত্যয়। ঠিক আছে, এই যে সেবিত, এখানে সেবিতটা কি, এখানে সেবিতটা হচ্ছে সেব প্লাস ত। এই ত প্রত্যয়টা, ত প্রত্যয়টা কোন প্রত্যয়ের মধ্যে পড়ে? তদ্ধিত কৃত প্রত্যয় কৃত প্রত্যয়। ত প্রত্যয়টা হচ্ছে কৃত প্রত্যয়। কেন ত প্রত্যয়টা কৃত প্রত্যয়? ধাতুর সঙ্গে যুক্ত হয়েছে এই জন্য। ধাতুর সঙ্গে যুক্ত হয়েছে। ঠিক আছে, অতএব ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় সেগুলো হচ্ছে কৃত প্রত্যয়। এবং অবশ্যই সেগুলো তিং প্রত্যয় বাদে, তিং প্রত্যয় বাদে। ঠিক আছে, তাহলে কি হলো, এই যে তটা হচ্ছে কৃত প্রত্যয়, এই কৃত প্রত্যয়ের দ্বারা, মানে তরূপ যে কৃত প্রত্যয়, তরূপ যে কৃত প্রত্যয়, সেই কৃত প্রত্যয়ের দ্বারা এই হরিটা উক্ত হয়েছে, হরিপদটা উক্ত হয়েছে। তাই বলা হচ্ছে যে তিং কৃত, কৃতের দ্বারা উক্ত হয়। তাই এখানে বলা হলো যে কৃতের দ্বারা উক্ত হয়। আর একবার বলো, বুঝতে পারবে। হুম, দেখো কি বললাম, যে এখানে উক্ত, মানে আমি বলতে যে হরি যে উক্ত হয়েছে, এই সরি, হরিপদে প্রথমা হয়েছে, তো হরিপদে প্রথমা হয়েছে, তা হরিপদে প্রথমা হয়েছে, তা
কেন প্রথমা হলো? কারণ উক্ত হয়েছে। ঠিক আছে, হরিপদে প্রথমা হয়েছে। কেন প্রথমা হলো? না কারণ উক্ত হয়েছে। না উক্ত হলো কিভাবে? কিসের দ্বারা উক্ত হলো? এখানে কৃত প্রত্যয়ের দ্বারা উক্ত হয়েছে। কৃত প্রত্যয়, কৃত প্রত্যয়ের দ্বারা উক্ত হয়েছে। কৃত প্রত্যয় বলতে কোনটা? না ওই যে সেবিত পদে, সেবিত, এই সেবিত পদে ত প্রত্যয় আছে। সেই ত প্রত্যয়টা হচ্ছে এখানে, ত প্রত্যয়টা হচ্ছে এখানে কৃত প্রত্যয়। ওই কৃত প্রত্যয়ের দ্বারা, কৃত প্রত্যয়ের দ্বারা ওটা উক্ত হয়েছে, মানে হরিপদরা উক্ত হয়েছে। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা? বোঝা গেছে কি বললাম? হ্যাঁ। তাহলে উক্ত, উক্ত হয় কি কিভাবে উক্ত হয়? উক্ত হয় কোন কোন, মানে কিভাবে উক্ত হয় বা কিসের মাধ্যমে উক্ত হয়? কিসের মাধ্যমে উক্ত হয়? ওই তো এখনই তিনের বললাম। দ্বারা, কৃতের দ্বারা, তদ্ধিত হ্যাঁ, প্রত্যয়ের দ্বারা, আর সমাসের দ্বারা। আর সমাসের দ্বারা। ঠিক আছে। হুম, পরবর্তী দেখো, সতেন কৃতঃ সত্যঃ, বলো যে সত্যম ফলম, সত্যম ফলম। ঠিক আছে, এই যে ফলম পদে প্রথমা বিভক্তি হয়েছে, ফলম পদে প্রথমা বিভক্তি হয়েছে। ঠিক আছে, এখন এই যে ফলম পদে প্রথমা বিভক্তি হয়েছে, কেন প্রথমা বিভক্তি হলো? ফলম পদে প্রথমা বিভক্তি হয়েছে কেন হলো? কারণ ফলম পদটা উক্ত হয়েছে, কারণ ফলম পদটা উক্ত হয়েছে। ঠিক আছে, না কিসের দ্বারা উক্ত হলো? কিসের দ্বারা উক্ত হলো? এখানে ফলম পদটা উক্ত হয়েছে ওই যে সত্যম, সত্যম পদের মধ্যে যৎ প্রত্যয়, যৎ, যৎ প্রত্যয় হচ্ছে তদ্ধিত প্রত্যয়। যৎ একটা কৃত প্রত্যয় আছে, আবার যৎ একটা তদ্ধিত প্রত্যয় আছে। ঠিক আছে, ভবার্থে যৎ তদ্ধিত প্রত্যয় হয়। তাহলে এখানে সেই যৎ প্রত্যয়ের দ্বারা, যৎটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, যৎ হলো তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে, কি বললাম? না ওই সত্যম পদে, সত্যম পদে যে যৎ প্রত্যয় আছে, সেই যৎ প্রত্যয়টা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। ওই তদ্ধিত প্রত্যয়ের দ্বারা এখানে উক্ত হয়েছে ফলমটা, আর উক্ত হওয়ায় প্রথমা হয়েছে। দেখো বোঝা গেছে কি বললাম? কি বললাম বোঝা গেছে? এই লাইনটার মানেটা কি? সতেন কৃতঃ সত্যম ফলম। সত্যম ফলম হচ্ছে মানে সতেন কৃতম সত্যম, মানে হচ্ছে যে 100 টাকার দ্বারা, ঠিক আছে, 100 টাকার দ্বারা ফলটা কিনেছি।
100 টাকার মাধ্যমে কৃত ফল, এটা অর্থ। হুম, দেখো কি বললাম, বোঝা গেছে? ধরো এরকম হয় না যে তুমি ধরো আহ, তুমি একটা জামা কিনলে যার দাম উম, যার দাম হয়তো, আমি সাপোজ বলছি যে 100 টাকা। তখন তুমি বলতে পারো যে শাটিকা, শাটিকা মানে জামা, যে সত্যা শাটিকা, সত্যা শাটিকা, সত্যা শাটিকা মানে যে শতেন কৃতা, শতেন কৃতা, শতেন কৃতা মানে 100 টাকার দ্বারা ক্রয় করেছি, শতেন কৃতা সত্যা শাটিকা। ঠিক আছে, বোঝা গেল মনিকা? হুম, দেখো পরবর্তী সমাসের দ্বারা, এই যে রাজপুরুষঃ পদরা উক্ত হয়েছে কিসের দ্বারা? না এই সমাসের দ্বারা। যে রাজ্ঞঃ পুরুষঃ, এখানে তার সমাস সংজ্ঞা হয়েছে, রাজ্ঞঃ পুরুষঃ এখানে এর সমাস সংজ্ঞা হয়েছে, যেটা তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের মাধ্যমে এই যে রাজপুরুষঃ পদটা যে প্রথমা হয়েছে এখানে উক্ত হয়েছে। ঠিক আছে, উক্ত হয়েছে। এইরকম হচ্ছে বিষয়। কখনো কখনো নিপাতের দ্বারাও প্রথমা হয়। উদাহরণ হচ্ছে বিশ্ববৃক্ষঃ অপি সম্বর্ধ্য স্বয়ং ছেত্তুম অসাম্প্রতম। বিশ্ববৃক্ষোপি সম্বর্ধ্য স্বয়ং ছেত্তুম অসাম্প্রতম। ঠিক আছে, এখানে মানে যিনি বিষবৃক্ষকে নিজেই বাড়িয়ে তুলেছেন কিন্তু সেটা আর নিজে ছেদন করতে পারছেন, এটা সম্ভবত আহ রঘুবংশে আছে কোথাও একটা, রঘুবংশের শ্লোক। দেখো পরবর্তী, আমরা এতক্ষণ আহ, যেটা পড়লাম এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেগুলো বললাম যে কোনটা কিসের দ্বারা উক্ত হচ্ছে, কোনটা কিসের দ্বারা উক্ত হচ্ছে, এগুলো এগুলো জানতে হবে। তথাযুক্তম চানিৎসিতম, তথাযুক্তম চানিৎসিতম কি অর্থ? ক্রিয়ার সঙ্গে যুক্ত ঈপ্সিত তম, ঈপ্সিত তম বস্তুর মতো অনিপ্সিত বস্তুরও কর্মসংজ্ঞা হবে। দেখো মূল বক্তব্যটা হচ্ছে যে ক্রিয়ার সঙ্গে যুক্ত অনিপ্সিত বস্তুরও কর্মসংজ্ঞা হবে, এটা হচ্ছে মূল বক্তব্যটা। মানে ঈপ্সিততম বস্তুর মতো, মানে ঈপ্সিততম বস্তুর যেমন কর্মসংজ্ঞা হয়, ঈপ্সিততম বস্তুর যেমন কর্মসংজ্ঞা হয়, তেমনি অনিপ্সিত বস্তুরও কর্মসংজ্ঞা হবে, এটা হচ্ছে মূল বক্তব্য। ঠিক আছে, ক্রিয়ার সঙ্গে যুক্ত ঈপ্সিততম
ক্রিয়ার সঙ্গে যুক্ত ঈপ্সিততম বস্তুর মতো অনিপ্সিত বস্তুরও কর্মসংজ্ঞা হবে। ঠিক আছে, ক্লিয়ার? কি বললাম বোঝা গেল? ওই ঈপ্সিততম বস্তুর মতো অনিশ্চিত বস্তু কর্মসংজ্ঞা বা এই লাইনটা বুঝতে পারলাম না, এটা বলছি বলছি উদাহরণ দিলেই বুঝতে পেরে যাবে। ধরো বললাম যে রামঃ গ্রামম গচ্ছন তৃণম স্পৃশতি। এখানে কর্তাকে, এখানে রাম কর্তাকে রামঃ রাম কর্তা। তার মূল লক্ষ্য কি, মানে রাম সে ধরো অন্য গ্রামে তার একটা বন্ধু আছে, তার কাছে একটা বই আনতে যাচ্ছে। রাম সে এক গ্রামে থাকে, অপর একটা গ্রামে তার বন্ধু আছে, সেই বন্ধুর নিকটে সে একটা বই আনতে যাচ্ছে। তাহলে এখন গ্রামের রাম গ্রামে বাস করে, গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে, মাঠের আলপথ দিয়ে যাচ্ছে। আলপথ দিয়ে যাওয়ার সময়ে আলপথে অনেক ঘাস ইত্যাদি থাকে। এখন সেই হেঁটে হেঁটে যাওয়ার সময়ে কি হচ্ছে, ঘাসগুলো তার পায়ে লাগছে, ঘাসগুলো অজান্তেই তার পায়ে স্পর্শ করছে, পায়ে টাচ হচ্ছে। তাহলে রামের মূল উদ্দেশ্য কি অঞ্জনা? রামের, দেখো রামের সঙ্গে দুটো ক্রিয়া ঘটছে। হুম, রাম রামের সঙ্গে ঘটছে, মানে গমন ক্রিয়ার ফলে দুটো জিনিস ঘটছে। গমন ক্রিয়ার ফলে দুটো জিনিস ঘটছে, মানে গমন ক্রিয়ার ফলে হুম, রাম নিজের গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছে, আর গমন ক্রিয়ার ফলে ওই যে আলপথের যে ঘাসগুলো, সেই ঘাসগুলো রামের পায়ে লাগছে। কি বললাম বোঝা গেল? হুম, সে যদি ঘরে ঘুমাতো, সে কি অন্য গ্রামে যেতে পারতো? বা সে ঘরে না, শুয়ে শুয়ে টিভি দেখছে, সে কি অন্য গ্রামে যেতে পারতো শুয়ে শুয়ে? যেতে পারতো না। না, হুম, এবং সে যদি ঘরে শুয়ে থাকতো, তাহলে কি তার পায়ে ঘাসগুলো অটোমেটিক্যালি এসে টাচ হয়ে যেত? তাও হতো না। তার মানে সে গমন ক্রিয়া করছে বলে তবেই তার পায়ে ঘাসগুলো স্পর্শ হচ্ছে। সে গমন ক্রিয়া করছে বলে তবেই এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে পারছে। তাহলে এই যে দুটো দুটো ব্যাপার ঘটছে রামের সঙ্গে গমন ক্রিয়ার ফলে, এদের হুম। মধ্যে রামের ঈপ্সিততম কোনটা? গ্রামে পৌঁছানো। গ্রামে পৌঁছানো। তাহলে গ্রামে পৌঁছানো এটা হচ্ছে ঈপ্সিততম। আর ঘাস স্পর্শ হওয়াটা তার কাছে ঈপ্সিত না অনিপ্সিত? অনিশ্চিত। অনিপ্সিত। এবার বোঝা গেল বিষয়টা? হ্যাঁ। হুম, হুম, দেখো, ক্রিয়ার সঙ্গে যুক্ত গমন ক্রিয়া, গমন ক্রিয়ার গমন ক্রিয়ার সঙ্গে যুক্ত এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়াটা, কারণ গমন ক্রিয়া না হলে অন্য গ্রামে যেতেই পারবে না। আবার গমন ক্রিয়া করছে, তাই তার পায়ের সঙ্গে ঘাসগুলো স্পর্শ হচ্ছে। তাহলে গমন ক্রিয়ার সঙ্গে দুটোই যুক্ত, যেটা রামের কাছে ঈপ্সিত অন্য গ্রামে যাওয়া, যেটা রামের কাছে ঈপ্সিত নয় পায়ে ঘাস স্পর্শ হওয়া, দুটো ঈপ্সিত। তাহলে ঈপ্সিততম বস্তুর কর্মসংজ্ঞা কোন সূত্র দিয়ে হবে? ঈপ্সিততম বস্তুর কর্মসংজ্ঞা কোন সূত্র দিয়ে হবে বলো? তথা যুক্ত চরিত্রিতম। আহ, কে বস্তুর বলবে? ঈপ্সিততম কর্ম। যেটা ঈপ্সিততম তার কর্মসংজ্ঞা হবে কর্তুঃ ঈপ্সিততমম কর্মই সূত্র দিয়ে, যেটা ঈপ্সিততম। আর তথাযুক্তম চানিপ্সিতম, এটা তো অনিপ্সিত বস্তুর কর্মসংজ্ঞা করবে, অনিপ্সিত বস্তু। এখানে অনিপ্সিত বস্তু কোনটা? তৃণটা। এখানে অনিপ্সিত বস্তু কোনটা? তৃণ না? হুম, তাহলে এখানে এখানে
তৃণ এই পদটি কর্তা রামের কাছে অনিশ্চিত হওয়ায় তথা যুক্তম চানিপ শীতম, এই সূত্র দ্বারা এখানে তার কর্মসংজ্ঞা হবে। আর কর্মসংজ্ঞা হওয়ার পরে কোন বিভক্তি হবে? কর্মসংজ্ঞা হওয়ার পরে বিভক্তি কি হবে? দ্বিতীয়া বিভক্তি। এবং কোন সূত্র দ্বিতীয়া? কর্মণি দ্বিতীয়া। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? কি বোঝা গেছে হ্যাঁ কি না মনিকা? কৃষ্ণা হ্যাঁ দাদা। কোথায়? মানে ক্লাস ক্লাস করছো না, ফাঁকি মারছো? টাইমে জয়েন হও না? টিউশন থাকে না এমনি অন্য কোনো কাজ থাকে? হ্যালো, আমি কিছু জিজ্ঞাসা করলাম তো? দাদা ওই দুটো সূত্র দাদা কিছু বলছো, শুনতে পাচ্ছি না। কি বললে নিবেদিতা? দাদা বললাম ওই সূত্র দুটো আর একবার রিপিট করবে, মানে এটা যেটা রিপিট মানে বলছিলে কোনটা? যথাযুক্ত চানিস্মিতম যেটা বললে ওটা আর একবার রিপিট করবে। তোমার কথা খুব আস্তে আস্তে আসছে, ঠিক আছে? খুব আস্তে আস্তে আসছে। আমি দাদা শুনতে পেয়েছি, বলছি যে এই আমি শুনতে সূত্রটা পেয়েছি, বাট তোমার কথা খুব আস্তে। হ্যাঁ হ্যাঁ, কি বললাম? তথাযুক্তম চানিপসিতম হচ্ছে যে কর্তা ক্রিয়ার দ্বারা যাকে অতিশয় রূপে চায়, কর্তা ক্রিয়ার দ্বারা যাকে অতিশয় রূপে চায় সেটা কর্তার ঈপ্সিততম। কর্তা সেটা হচ্ছে কর্তার কাছে ঈপ্সিততম। সাপোজ তুমি রাস্তায় বেরিয়েছো, সামনে ফুচকা, তুমি খাবেই, তাহলে ওই যে খাওয়া ক্রিয়ার মাধ্যমে তুমি কোনটাকে পেতে চাইছো? তাহলে খাওয়া ক্রিয়ার মাধ্যমে কোনটাকে পেতে চাইছো? ফুচকাটাকে। ফুচকাটা হচ্ছে ঈপ্সিততম, তাতে কর্মসংজ্ঞা হবে কোন সূত্র দিয়ে? কর্তুঃ ঈপ্সিততমম কর্ম। ধরো ঠিক ফুচকার পাশে আছে কিছু একটা আছে যা তুমি পছন্দ করো না, সেটাও পাশে আছে। কি যেন? ধরো অনিপ্সিত, সাপোজ ধরো কিছু একটা ওই ফুচকার যে পুর, যেটা পুর বানায় তাতে এমন কিছু একটা দিচ্ছে যেটা তুমি পছন্দ করো না। দেখো, তোমাকে ফুচকাটা খেতে হলে ওই পুরটাকেও খেতে হবে, ওই পুরের মধ্যে যেটা দিচ্ছে তাকেও খেতে হবে। তাহলে ওই পুরটা কিন্তু অনিপ্সিত তোমার কাছে, পুরের মধ্যে যে বস্তু আছে অনিপ্সিত। তাহলে ওই অনিপ্সিতেরও কর্মসংজ্ঞা হবে ক্রিয়ার সঙ্গে যুক্ত। তোমার খাওয়া ক্রিয়া, খাওয়া ক্রিয়ার সঙ্গে যুক্ত ফুচকা, এটা হচ্ছে ঈপ্সিততম। ফুচকার যে পুর, তাতে এমন একটা বস্তু আছে যা তুমি পছন্দ করো না, বাট ওটা লোকটা আগে থেকেই মিশিয়ে দিয়েছে, তুমি সেটাও খাচ্ছ, সেটা অনিপ্সিততম বস্তু। তাহলে ঈপ্সিততমের যেমন কর্মসংজ্ঞা হয়, তেমনি অনিপ্সিতেরও কর্মসংজ্ঞা হয়। সে অনিপ্সিতের কর্মসংজ্ঞা হচ্ছে এই সূত্র দিয়ে হয়। দেখো, বোঝাতে পারলাম কি? হ্যাঁ দাদা, হ্যাঁ ক্লিয়ার হয়ে গেছে, বুঝেছি। আমি দুটো সূত্র বাদ দিলাম, ওইগুলো পরের দিন করাবো, ঠিক আছে? এই তিনটে চারটে করি, তাহলে এগিয়ে থাকবে। প্রি প্রো রণ্যতরস্যাম সূত্রার্থ।
অনিজন্ত অবস্থায় যেটা কর্তা সেটা নিজন্ত অবস্থায় কর্ম হবে হৃধাতু এবং কৃধাতুর প্রয়োগে। আগে জানতে হবে নিজন্ত অনিজন্তর ব্যাপারটা জানতে হবে, তবে বিষয়টা এখানে সমাধান হবে। নিজন্ত এবং অনিজন্তের বিষয়টা এখানে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? ধরো বলা হলো আমি পড়ছি, এই দুটো বাক্য কি এক না আলাদা? আলাদা। এই দুটো আলাদা। তাহলে যে আলাদা, এখানে আমি পড়ছি কি হবে? अहम पठामि। অহম পঠামি। আমি পড়ছি সেটা হচ্ছে অহম পঠামি, ঠিক আছে? তাহলে এখানে আর একটা আছে আমি পড়াচ্ছি, এটা কি হবে? अहम पाठयामि। অহম পাঠয়ামি। এই যে দেখো পাঠয়ামি করলাম, পাঠয়ামি, অহম পাঠয়ামি। দেখো পঠামি নিজে পড়ছি, পঠামি নিজে পড়ছি, আর পাঠয়ামি অন্যকে পড়াচ্ছি। এই যে পড়াচ্ছি, খাওয়াচ্ছি, যাওয়াচ্ছি, এইরকম যে বিবক্ষা, এইরকম বিবক্ষাতে নিচ প্রত্যয় করতে হয়। নিচ প্রত্যয় মানে ধাতুর সঙ্গে নিচ প্রত্যয় যোগ করতে হয়। ধাতুর সঙ্গে নিচ প্রত্যয় যোগ করতে হয়, নিচ প্রত্যয়, ঠিক আছে? ধাতুর সঙ্গে নিচ প্রত্যয় যোগ করতে হয়। নিচ প্রত্যয় যোগ করলে দিয়ে রূপটা হবে পাঠয়তি, রূপটা হবে পাঠয়তি, ঠিক আছে? সেই পাঠয়তি হওয়ার জন্য অর্থটা চেঞ্জ হয়ে যায়, যে পড়াচ্ছি। ধরো বললাম আমি বাজারে যাচ্ছি, আমি বাজারে পাঠাচ্ছি, মানে কাউকে আমি প্রেরণ করছি। পাঠাচ্ছি দ্যাট মিন্স কাউকে আমি প্রেরণ করছি। আমি বাজারে যাচ্ছি আর আমি বাজারে প্রেরণ করছি। হুম, দেখো বলো কি বলতে পারে? अहम हट्टं गच्छामि। হুম, अहम हट्टं गमयामि। গময়ামি। যাওয়ানো তো গম। ঠিক লিখেছি। গময়তি গময়তঃ গময়ন্তি গময়সি গময়থ গময়থ গময়ামি গময়াবহ গময়ামহ অহম হট্টম গচ্ছামি। দেখো এখানে নিশ্চয়ই কিছুটা হলো আন্দাজ হলো। এই যে এটা হচ্ছে, এই বাক্যটা নিজন্ত নাকি অনিজন্ত? আমি ব্যাকরণ পড়ছি বা অহম ব্যাকরণম পঠামি, এটা নিজন্ত নাকি অনিজন্ত, কোনটা? প্রথম বাক্যটা নিজন্ত নাকি অনিজন্ত, কোনটা? নিজন। অনিজন্ত।
আর দ্বিতীয় বাক্যটা অহম ব্যাকরণম পাঠয়ামি, এটা নিযন্ত। এখন বক্তব্য নিযন্ত। হচ্ছে বক্তব্য হচ্ছে যে অনিযন্ত অবস্থায় যেটা কর্তা, অনিযন্ত অবস্থায় যেটা কর্তা সেটা নিযন্ত অবস্থায় কর্ম হয়ে যাবে। অনিযন্ত অবস্থায় যেটা কর্তা সেটা নিযন্ত অবস্থায় কর্ম হয়ে যাবে। কি বললাম বোঝা গেল? কোন কোন ধাতুর ক্ষেত্রে? হৃ ধাতু এবং কৃ ধাতু। দেখো উদাহরণ, ভৃত্যঃ কটম করোতি অনিযন্তি। স্বামী কটম কারয়তি। অনিযন্তের যেটা কর্তা, অনিযন্তে কর্তা কে আছে? অনিযন্তে কর্তা কে আছে? ভৃত্যः। ভৃত্যঃ। অনিযন্তে কর্তা আছে ভৃত্যঃ, সেটা নিযন্তে কি হবে? ভৃত্যম। ভৃত্যম। তাহলে কেন ভৃত্যম হলো? অনিযন্তের যেটা কর্তা সেটা নিযন্তে সে কর্ম হবে। আগেই বলেছি অনিযন্তের যেটা কর্তা সেটা নিযন্তে এসে কর্ম হবে, ঠিক আছে? তাহলে স্বামী ভৃত্যম কটম কারয়তি, কারয়তি। এখানে দেখো কৃ ধাতু, এটা সমস্ত ধাতুর হবে না কিন্তু, যে কোন ধাতু ওরকম নয়। এখানে হচ্ছে যে কেবলমাত্র হৃ ধাতু এবং কৃ ধাতু এই দুটোর ক্ষেত্রেই এখানে হবে। হৃ ধাতু কি? ভৃত্যঃ ভারম হরতি অনিযন্তে। তাহলে এখানে নিযন্ত কি হবে? স্বামী হারয়তি। স্বামী ভৃত্যম হারয়তি, ঠিক আছে? দেখো পরবর্তী, বোঝা গেল কি? এটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। পরবর্তী হচ্ছে অধিসিং স্থাসাম কর্ম। অধিপূর্বক সিং স্থা আস ধাতুর আধারের কর্মসংজ্ঞা হবে। ধরো
বললাম যে হরিহি, ধরো বললাম যে বিষ্ণু বৈকুণ্ঠে শয়ন করছে, এটা অনুবাদ করলে কি হবে? বিষ্ণুः বৈকুণ্ঠমধিষ্ঠতি। বিষ্ণুঃ বৈকুণ্ঠে শ্বেতে। এখানে দেখো এই শ্বেতে এটা হচ্ছে সিং ধাতু, ঠিক আছে, সিং ধাতু। এই শ্বেতে এই ক্রিয়াপদের কর্তাকে, শ্বেতে ক্রিয়াপদের কর্তাকে বিষ্ণুः। বিষ্ণু। শ্বেতে ক্রিয়াপদের কর্তা হচ্ছে বিষ্ণু। শ্বেতে ক্রিয়াপদের অধিকরণ কোনটা? বৈকুণ্ঠে। বলো। শ্বেতে বৈকুণ্ঠে। ক্রিয়াপদের, শ্বেতে ক্রিয়াপদের অধিকরণ বৈকুণ্ঠ। হুম। বৈকুণ্ঠ হলো অধিকরণ। এখন বিষয়টা হচ্ছে যদি যদি ওই যে সিং ধাতুর যে অধিকরণ বৈকুণ্ঠ, অধিকরণ বা আধার যে বৈকুণ্ঠ, তার কর্মসংজ্ঞা হয়ে যাবে। কর্মসংজ্ঞা কখন হবে? যদি ওই সিং ধাতুর পূর্বে, যদি ওই সিং ধাতুর পূর্বে একটা অধি বসে যায়, ঠিক আছে। ঠিক পরে বাক্যটা হবে এইরকম যে বিষ্ণু অধিশেতে। বিষ্ণু অধিশেতে, তাহলে দেখো সিং ধাতুর পূর্বে অধি বসে গেছে, তাহলে আধারের কর্ম হবে। আধার কোনটা ছিল? বৈকুণ্ঠ, এটা আধার ছিল, তার কর্ম হবে মানে বৈকুণ্ঠম। দেখো বোঝা গেল আধারের কর্ম। ক্লিয়ার হ্যাঁ কি না? বোঝা গেছে? হ্যাঁ। পরবর্তী হচ্ছে স্থা। একই রকম বিষ্ণু বৈকুণ্ঠে তিষ্ঠতি। বিষ্ণু অধিতিষ্ঠতি। তাহলে এই যে তিষ্ঠতির অধিকরণ কোনটা ছিল? তিষ্ঠতির অধিকরণ ছিল বৈকুণ্ঠে, এখানে বৈকুণ্ঠম করে। একই রকম বিষ্ণু আস্তে। অধ্যাস্তে। দেখো বোঝা গেল কি বিষয়টা? ক্লিয়ার হয়েছে? যা বললাম বোঝা গেছে হ্যাঁ কি না? তাহলে এখানে বিভক্তিটা কি দ্বিতীয় বিভক্তি হচ্ছে? হ্যাঁ অবশ্যই মানে বিভক্তি বিভক্তি যেটা। হবে। হ্যাঁ। হ্যাঁ। বিভক্তি অবশ্যই হবে, মানে এখানে প্রত্যেকটা বৈকুণ্ঠম যখন কর্ম হচ্ছে, এটা দিয়ে কর্মকারক হচ্ছে। বিভক্তি কিন্তু সেই, বিভক্তি কিন্তু সেই কর্মণি দ্বিতীয়া, ওই সূত্র দিয়েই বিভক্তি হবে। আচ্ছা।
সূত্র যেটা করছি সেটা হচ্ছে ওই অদিত সিং স্থাসাং, কিন্তু আম, ওটা কি বললাম, কারক এমনি কর্মকারকের মানে সূত্র কর্মণি দ্বিতীয়াদি হচ্ছে, তাই তো? হ্যাঁ, মানে কর্মকারকটা ওটা দিয়েই হবে, কর্ম দিতেই হবে। দ্বিতীয়া বিভক্তি, সরি, দ্বিতীয়া বিভক্তি হবে কর্মণি দ্বিতীয়া এই সূত্র দিয়ে। দ্বিতীয়া আচ্ছা বিভক্তি হবে কর্মণি দ্বিতীয়া এই সূত্র দিয়ে। দ্বিতীয়া বিভক্তি হবে। আচ্ছা। আর কর্মকারকটা হচ্ছে এই সূত্র দিয়ে। ক্লিয়ার? হুম হুম। হুম, দেখো কি বলছে, যে বিষ ধাতুর যে আধার, বিষ ধাতুর যে আধার, তার কি হবে? তার কর্ম হবে। বিষ ধাতুর যে আধার তার কর্ম হবে। কখন হবে? বিষ ধাতুর পূর্বে যদি অভি নি এই দুটো উপসর্গ থাকে, বিষ ধাতুর পূর্বে যদি অভি নি এই দুটো উপসর্গ এই ক্রমেই বসে, মানে অভিনি, অভিও একটা উপসর্গ, নিও একটা উপসর্গ, অভিও একটা উপসর্গ, নিও একটা উপসর্গ, ঠিক আছে? অভিও একটা উপসর্গ, নিও একটা উপসর্গ, মানে নি অভি এরকম বসলে হবে না কিন্তু, যে নি অভি মানে নিটা আগে অভিটা পরে এরকম বসলে হবে না। অভি নি এই ক্রমেই বসতে হবে, তবেই হবে। তাই দেখো বলছি যে, দেখো এখানে বলছে যে অভিনি ইত্যেতৎ সংঘাত পূর্বস্য, অভিনি ইত্যেতৎ সংঘাত পূর্বস্য, এই সংঘাত মানে এই ক্রমেই তোমাকে বসতে হবে। অভি এবং নি এই ক্রমেই বসতে হবে, তবে যে বিষ ধাতুর যেটা আধার তার কর্ম হবে, তবেই বিষ ধাতুর যেটা আধার তার কর্মসংজ্ঞা হবে। দেখো উদাহরণকে দিচ্ছে, মানে বিষ ধাতুর অর্থ হচ্ছে প্রবেশ করা। সাধু সৎ মার্গে প্রবেশ করছে, তাহলে কি হবে? সাধু সন্মার্গে বিশতি, সাধু সন্মার্গে বিশতি, প্রবেশ করা। আমি ঠিক এর আগে এক লাগিয়ে দিলাম, সাধু অভিনিবিশতে। এখানে নিবিশতে হলো কারণ একটা সূত্র আছে, এই নি উপসর্গ থাকলে, নি উপসর্গ থাকলে বিষ ধাতুটা আত্মনেপদী হয়ে যায়। নি উপসর্গ থাকলে বিষ ধাতুর আত্মনেপদী হয়ে যায়, তাই এখানে নিবিশতে হয়ে গেল। কিন্তু সাধু অভিনিবিশতে, এই যে বিশতি এর কর্তাকে
বিশতি এর কর্তা হচ্ছে সাধুঃ। বিশতি এর অধিকরণ কোনটা? সন্মার্গে। বিশতি এর আধার কোনটা? সন্মার্গে। তাই অভিনিবেশতে এটা যখনই প্রয়োগ করলাম তখন ওই আধারটা হয়ে যাবে কর্ম, সন্মার্গম। দেখো, বোঝা গেছে? ক্লিয়ার? লাইনটার মানেটা জানি কি, হ্যাঁ, মানে অর্থটা সাধু সন্মার্গ অভিনিবেশতে, মানে মানে সাধু সৎ সৎ যাচ্ছে। মার্গে বিরাজ করছে। বিরাজ করা, প্রবেশ করা, মানে প্রবেশ করা নয়, বিরাজ করা অর্থই হবে বিরাজ করা। ওই জায়গাটা অভিনিবিশতে কেন হবে বললেন? নি উপসর্গের যোগে কি বললেন লাইনটার উপর একটু বলুন। একটা সূত্র আছে, নের বিসহ, নি পূর্বক বীজ ধাতু আত্মনেপদী হয়। বাস, আর কিচ্ছু না। নি যদি পূর্বে থাকে বীজ ধাতু আত্মনেপদী হয়ে যায়। এখানে দেখো নি উপসর্গটা পূর্বে আছে, সেজন্য আমি বোল্ড করেছি। বোঝা গেল কি বললাম? আচ্ছা।